ঘটনায় যাওয়ার আগে আপনাদের বলি, আমার এক বন্ধু এসেছিল। সে বলছিল একটা বাড়ি রেন্ট নেবে, কিন্তু বাড়ি রেন্টের মতো তার কাছে এক্সট্রা টাকা নেই। সেই সময় আমি তাকে বললাম বিনিময়ের ব্যাপারে, যেখানে তুমি শর্ট টাইমে প্রাইস প্রেডিকশন করে কিছু অ্যাডিশনাল ইনকাম করতে পারো, কিছু খরচ কমাতে পারো। বিনিময় যেটা নতুন আর প্রফেশনাল দুই ধরনের ইউজারদের জন্যই সহজে ব্যবহারযোগ্য। এখানে আপনি আগেই ট্রেনিং নিতে পারেন। ডেমো অ্যাকাউন্টে 10,000 ভার্চুয়াল ব্যালেন্স পাওয়া যায় শেখার জন্য। আজ আমি এলিগেটর নামে একটা স্ট্র্যাটেজি ব্যবহার করছি। এটা নতুনদের জন্য খুবই ভালো, কারণ এখানে মার্কেটের গতিপথ বুঝে নেওয়া যায় সহজে। এছাড়া এখানে অপশন আছে সিগন্যাল ট্রেডিং এবং ইকোনমিক ক্যালেন্ডারের। এখানে অ্যালিগেটরের মুখটা খোলা থাকলে বুঝতে হবে গ্রাফ উপর দিকে যাবে। দেখুন, ট্রেডটা ইতিমধ্যে প্রফিটে গেছে। এটা একটা 30 সেকেন্ডের ট্রেড ছিল, আর আমি 85 টাকা প্রফিট করলাম। এখানে উইথড্রল করা খুবই সহজ। যে কোনো ব্যাংকিং মাধ্যমে এবং ইউপিআই মাধ্যমে আপনি কিন্তু টাকা উইথড্র করে নিতে পারেন, এবং সঙ্গে সঙ্গে দেখুন এখানে সরাসরি টাকা ঢুকে গেল, কোনো ঝামেলা ছাড়াই, খুব ফাস্ট। আমি সাধারণত ইউপিআই ব্যবহার করি, খুবই কনভেনিয়েন্ট। এখনই শুরু করুন, প্রতিদিন 5,000 টাকা পর্যন্ত আয় করুন। ইউজ করুন আমার প্রোমো কোড PK25। প্রথম ডিপোজিটে পাবেন 2x বোনাস। বিনিময় নিয়ে সচেতন থাকুন, কারণ ট্রেডিং সবসময় ঝুঁকিপূর্ণ, তাই বুঝে ইনভেস্ট করুন। হ্যালো গৌরবদা, আশা করছি তুমি এবং তোমার পরিবারের সবাই ভালো আছো। আমি স্নেহা, হুগলি জেলার অন্তর্গত একটি শহরে থাকি। আমি প্রেত কথা শুনি প্রায় 2023 থেকে, কিন্তু আমার প্রেত কথার বেশিরভাগ ঘটনাই শোনা হয়ে গেছে। কম সময় হলেও তোমার ভয়েস আর প্রেত কথার প্রত্যেকটা ঘটনার একনিষ্ঠ ভক্ত হয়ে গেছি আমি। অনেকদিন ধরেই ঘটনা পাঠাবো ভেবেও সময়ের অভাবে আর পড়াশোনার চাপে লিখে উঠতে পারিনি। বর্তমানে আমি ব্যাচেলর অফ আর্টস এর প্রথম বর্ষের ছাত্রী। যাই হোক, বেশি না কথা বলে সরাসরি ঘটনায় আসা যাক। ঘটনাটা আমার ছোট দিদা, অর্থাৎ আমার দিদার ছোট বোনের সাথে হওয়া একটি সত্য ঘটনা। আমার ছোট দিদা একটি গ্রামে থাকেন। কিছু ব্যক্তিগত কারণে গ্রামের নামটা প্রকাশ করলাম না। বোঝার সুবিধার্থে বলে রাখি, যেহেতু আমি আগেই বলেছি দিদা গ্রামে থাকেন, তাই বেশিরভাগ জায়গাটাই ছিল ধান ক্ষেত, তাল, নারকেল আর বাঁশের বন। ঠিক তেমনি দিদার বাড়িটাও ছিল একদম মাঠের মাঝখানে। বাড়ি থেকে দোকানে বা কোথাও যাওয়ার হলে ধান ক্ষেতের আল আর বাঁশবন ধরে যেতে হতো, অনেকটাই পথ। আর তখনকার দিনে তো এখনকার মতো অত আলো ব্যবহার হতো না। ছোট দিদার বিয়ে হয় খুব অল্প বয়সে, এবং প্রায় 3 কি 4 বছর পর 1968 সালে তার প্রথম সন্তান অর্থাৎ মাসি জন্মায়। তার নাম মৃন্ময়ী এবং ডাক নাম মিনু। তার জন্মের 4 বছর পর জন্মায় তার ভাই। বলে রাখলাম এই কারণে, ঘটনাটার আসল রহস্য মাসি এবং তার ভাইকে নিয়ে। বাকি ঘটনা দিদার মুখেই বললাম। আমাদের মিনু ছিল দেখতে খুব সুন্দরী। চোখ দুটো টানা টানা, গায়ের রং দুধে আলতা, বাকি বাচ্চাদের মতোই চনমনে, স্বভাবে একটু চাপা প্রকৃতি। হাসি খুশি থাকতো সবসময়, আর তার ভাই ছিল তার প্রাণের চেয়েও বেশি প্রিয়। যা হয় আর কি, বাড়ির সবার ছোট, ভালোবাসা তো দ্বিগুণ হবেই, এখানেও তার অন্যথা হয়নি। রোজ দুপুরে তোর মাসি খেলতে যেত, কারণ ও খেলতে খুব ভালোবাসত। আস্তে আস্তে করে ও যত বড় হচ্ছিল, তত ওর ঘোড়া আর খেলার নেশা বেড়ে যাচ্ছিল। কখনো মাঠে, কখনো বাঁশ বনে, কখনো বা পুকুর ধারে যায় মাছ ধরতে। বাড়িতে খুব কম সময় থাকতো, কিন্তু ওই যে কথায় বলে না, মানুষ সুখে থাকলে কারো সহ্য হয় না, ঠিক তেমনই এত সুখ সহ্য হলো না। হঠাৎ একদিন মিনুর ধুম জ্বর, বিছানা ছেড়ে উঠতে পারে না, বমি, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। কারোর সাথে কথা বলে না, ধীরে ধীরে করে কেমন একটা যেন হয়ে যায়। দিন দিন শরীরটা এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে বসা বা হাঁটা সমস্ত ক্ষমতাই হারিয়ে ফেলে। শরীরটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। একটা সময় পর কঙ্কালের মতো দেখতে হয়ে যায় মিনুকে। খাওয়া দাওয়া করা হয় না, এবং আমরা সবাই খুব চিন্তায় পড়ে যাই। বলে রাখা ভালো, যেহেতু অনেক বছর আগের কথা বলছি, তখন লোকজন হঠাৎ করে ডাক্তারের চেয়েও জড়িবুটি, গাছ গাছড়ার ওষুধ এগুলোই বেশি বিশ্বাস করত। আসলে কোনো মেয়ে এত দুষ্ট প্রকৃতির হওয়ার পরেও যদি সে সারাক্ষণ ঘরে শুয়ে থাকে, তখন তো চিন্তা হবেই। এই ভেবেই তাকে গাছগাছড়ার ওষুধ বানিয়ে এনে খাওয়ানো হয়। তাতেও কোনো ফল হলো না। শরীর আরো খারাপ এবং নিস্তেজ হতে লাগলো। চোখ মুখ আরো ফ্যাকাশে হয়ে গেল। একদিন তোর দাদা, মানে দিদুনের বর, একজন ভালো ডাক্তারের খোঁজ নিয়ে আসলো, এবং বিকালে মিনুকে তার কাছেই নিয়ে যাওয়া হলো। ডাক্তার তো দেখেই অবাক, কতদিন হলো রোগীর এই অবস্থা? আমি আমতা আমতা করে জবাব দিলাম, তাও 1 মাস মতো। ডাক্তার রেগে গিয়ে ধমক দিলেন, এতদিন হয়ে গেল আর আপনি আজকে এনেছেন নাকি? কি করছিলেন এতদিন? বললাম,
ওই গাছগাছড়ার ওষুধ বানিয়ে খাইয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আরো দিন দিন অসুস্থ হয়ে পড়ে, তাই আপনার কাছে এনেছি। দেখুন না ডাক্তারবাবু, কি হলো আমার মেয়েটার। ডাক্তারবাবু কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে বললেন, ওনার তো সাংঘাতিক রোগ হয়েছে, আর এতদিন ফেলে রেখেছেন বলে রোগটা আরো বড় আকার ধারণ করেছে। কিছুদিন আগে হলেও বাঁচানো সম্ভব হতো, কিন্তু এখন তো আর কিছু করার নেই। মারবার্গ নামক একটি রোগ ওনার শরীরে বাসা বেঁধেছে, যে রোগে মৃত্যু নিশ্চিত। অবাক হয়ে বসে পড়লাম মাটিতে। কি থেকে কি হয়ে গেল এসব? চোখ থেকে জল পড়বে এমন সময় নিজেকে সামলে নিয়ে উঠে তোর মিনুকে নিয়ে বাড়ি আসলাম। ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়েছিলেন, সেটাই ওকে দিতাম, কিন্তু এই সুখ আর বেশি দিন থাকলো না। একদিন রাতে শুয়ে আছি, হঠাৎ কে যেন একটা মা বলে ডাকলো। আমি ভাবলাম, মিনু তো এখন আর আগের মতো কথা বলতে পারে না, তাহলে কি বাইরে থেকে কেউ ডাকলো? ঠিক ভাবতে না ভাবতেই আবার সেই ডাক, মা ওঠো না মা, দেখো না ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। বুঝতে বাকি রইল না যে ওটা সত্যি মিনুর গলা। ধরপড় করে উঠে লণ্ঠন জ্বালিয়ে দেখি মিনু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। চোখ ছলছল করছে, যেন কি একটা বলবে, তবুও বলতে পারছে না। আমি বললাম, কিরে, কি হয়েছে? কারা এসেছে? কি বলছিস মিনু এসব? আমি ভাবলাম এমনিতেই মেয়েটার শরীর খারাপ, হয়তো ঘুমের ঘরে কোনো ভুলভাল স্বপ্ন দেখেছে। আমি বললাম, তুই শো, আমি জল নিয়ে আসি, তোকে উঠতে হবে না, আমি যাচ্ছি আর আসছি। মিনু আমার শাড়ির আঁচলটা চেপে ধরল। হয়তো ও জানতো আজকেই ওর শেষ দিন। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, তুই শো, আমি এখনই আসছি। আগেকার দিনে এখনকার দিনের মতো বাথরুম আর রান্নাঘর একসাথে ছিল না, গ্রাম অঞ্চলে তো নয়। দিদুনের ঘর থেকে রান্নাঘর আর বাথরুমটাও বেশ দূরেই ছিল। দিদুনের 3টে ঘর ছিল, একটা ঘরে দিদুন এবং মাসি, আরেকটা ঘরে দাদুন এবং তার ছেলে, আর একটা ঘর ফাঁকাই থাকত। দিদুন জল নিয়ে আসলো এবং মাসিকে দিল। মাসি আবছা আবছা ভাষায় বলল, তুমি আর কোথাও যেও না মা, ওরা আমাকে নিয়ে চলে যাবে। আমি ওর কথা বুঝলাম না। একটু পরেও বলল, মা, আমি চলে গেলে তোমাদের অনেক কষ্ট হবে, তাই না? তোমরা ভাইকে দেখে রাখবে তো? ও তো আমায় ছাড়া কিছুই বোঝে না মা, ওকে তোমরা কষ্ট দেবে না তো? একটার পর একটা প্রশ্নের পাহাড়। আমি ধমক দিয়ে বললাম, তুই ঘুমাতো, তোর কিছু হবে না। ওই যে ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, দেখবি খুব তাড়াতাড়ি সেরে যাবি, তুই ভালো হয়ে উঠবি আগের মতো। মিনু আর কিছু বলল না, জল খেয়ে চুপ করে আবার পাশ ফিরে শুল। আমার একটা হাত ওর গায়ে দিলাম, যদি আবার ভুলভাল স্বপ্ন দেখে। কে জানতো যে সেই ঘুমে তার কাল হবে। রাত তখন 2:30। হঠাৎ করে দরজায় টোকা। মনের ভুল ভেবে এড়িয়ে গেলাম, কিন্তু না, আবারও দরজায় টোকার আওয়াজ। চোখ খুলে দরজার দিকে তাকিয়ে রইলাম, আর কোনো আওয়াজ হলো না। চোখটা বন্ধ করে ঘুমোতে যাব এমন সময় কেউ একটা যেন কানের পাশে বলে উঠল, সরে যা তুই, আমরা ওকে নিয়ে যাব। আমি কোনো গুরুত্ব দিলাম না, যা ধকল যাচ্ছে মনের ভুল ভেবে পাশ ফিরলাম। কিন্তু আবারও সেই একই কথা, সরে যা বলছে না, আমরা ওকে নিয়ে যাব। চোখ খুললাম, দেখলাম 3টি কালো ছায়ামূর্তি আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। তাদের সবাইকে দেখতে অবিকল রাক্ষসের মতো, চোখগুলো অতিরিক্ত লাল, বড়, যেন এক দেখাতেই ভস্ম করে দেবে যে কাউকে। সাহস নেই বললাম, যাও তো, দেখছো না আমার মেয়েটা ঘুমোচ্ছে, যাও, দেখছো তো ঘুমোচ্ছে, আমার মেয়েটার অসুবিধা হবে, তোমরা কথা বলো না।
সেই 3 ছায়ামূর্তি আমার দিকে তাকায় আর বলে, এখন তাড়িয়ে দিচ্ছিস ঠিক আছে, তবে আমরা আবারও আসব, আর তখন আমাদের আটকাতে পারবি না। এই বলে ছায়াগুলো অদৃশ্য হয়ে যায়। তখন ঠিক কটা বাজে জানি না। আমার বাথরুম পাই, দরজাটা হালকা করে লাগিয়ে আমি বাথরুমে যাই। বাথরুম থেকে হঠাৎ করে আমি ঘরের দরজা খোলার আওয়াজ পাই। সে খোলার আওয়াজ পেয়ে আমি ঝটপট বাথরুম থেকে বেরিয়ে ঘরে এসে দেখি মিনু ঘুমিয়ে আছে। জল খেলাম। সকাল হলো, সবাই ঘুম থেকে উঠল, কিন্তু মিনু আর উঠল না। অনেক ডাকাডাকি করলাম, কিন্তু না, সে আর উঠলই না। ডাক্তার ডাকা হলো। মিনুকে দেখে ডাক্তার বললেন, ইনি তো অনেক আগেই মারা গেছেন। আমার আর বুঝতে বাকি রইল না যে আসলে আমাদের সাথে গতকাল রাতে কি হয়েছিল। যাই হোক, মিনুকে শ্মশানে নিয়ে যাওয়া হলো, শেষকৃত্য হলো, বাড়িতে পড়লো শোকের ছায়া। এত কম বয়সে একটা ছোট্ট মেয়ে চলে যাবে, এই কষ্টটা কেউ সহ্য করতে পারছে না। সেদিন রাতে মিনু হঠাৎ স্বপ্নে দেখা দিল আর কান্না করে বলল, মা, তোমাকে মানা করলাম যেও না আমাকে ছেড়ে, তাও চলে গেলে। আর ঠিক সেই সময়টায় ওরা আমাকে নিয়ে চলে গেল। তুমি থাকলে ওরা আমাকে নিয়ে যেতে পারতো না। তবে তোমরা কষ্ট পেও না, আমি আসবো, আবার আসবো, ভাইয়ের সন্তান হয়ে। ভাইকে তোমরা কেউ কষ্ট দেবে না, হ্যাঁ? সবসময় আগলে রাখবে ওকে। বিশ্বাস করবে কিনা জানি না গৌরবদা, তবে যতবার মামা অর্থাৎ বিদুনের ছেলে কষ্ট পেত, ততবার মিনু মাসি আসতো স্বপ্নে, আর তার ভাইয়ের কষ্টের কথা বলে যেত। 2021-এর 13ই অক্টোবর মামা বিয়ে করেন। 2022 সালের প্রথম দিকে আমাদের ঘরের আলমারি থেকে একটা গোপাল ঠাকুরের মূর্তি পাওয়া যায়। শেষবারের মতো দেখা দেয় মিনু। 2023-এর জানুয়ারি মাসে মামি একজন পুত্র সন্তানের জন্ম দেন। দেখতে ছিল অবিকল মিনুর মতো, টানা টানা চোখ, ফর্সা টুকটুকে গায়ের রং। আমি বুঝতে পারি ওটা মিনু মা ছাড়া আর কেউ নয়, আর সেই গোপালের মূর্তি ছিল তার একটা ইঙ্গিত। সবার শেষে বলে রাখি, সেই রাক্ষসরূপী মূর্তিগুলো আসলে ছিল যমরাজ, যে কিনা মাসিকে নিয়ে যেতে এসেছিল, এবং যেহেতু তার পাশেই দিদুন শুয়েছিল তাই তাকে নিয়ে যেতে পারেনি, কারণ মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে যাওয়ার ক্ষমতা আজ পর্যন্ত কারোর হয়নি। যেহেতু দিদুন তার সন্তানকে রেখে বাইরে যায়, সেই সুযোগে যমরাজ তার কাছ থেকে তার সন্তানকে নিয়ে যায়। আজও স্বপ্নে দিদুন মাসিকে দেখে মিনু মাসি হাসছে খিলখিল করে আর বলে, বলেছিলাম না আবারও যাব তোমাদের কাছে, দেখলে তো আমি কথা রেখেছি। ঘটনা ছিল এইটুকুই। আমি জানি ঠিক সাজিয়ে লিখতে পারিনি, তবে ঘটনাটা যদি তোমার মনের মতো হয় এবং প্রেতকথার উপযুক্ত বলে মনে হয়, তবে তোমার ভাষায় প্রেতকথা পরিবারকে শুনিও। ভুল ত্রুটি শুধরে নিও। জানি ঘটনাটা একটু বড় হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। একদমই নয়, ক্ষমা প্রার্থী হবার কিছু নেই। আমরা বড় ঘটনাই চাই, এবং যখনই আমাদেরকে বড় ঘটনা পাঠানো হয় আমরা খুব এক্সাইটেড হয়ে যাই, কারণ বড় ঘটনা আমাদেরও পড়তে ভালো লাগে এবং ছোট ঘটনাও পড়তে ভালো লাগে। এমন নয় যে ছোট ঘটনা পড়তে ভালো লাগে না। ছোট ঘটনার না একটা অন্য স্বাদ আছে, বড় ঘটনার আরেকটা অন্য স্বাদ আছে। তো আমরা মানে বিশেষ করে আমি পার্সোনালি, আমি সমস্ত ঘটনার মধ্যে সেই স্বাদটা খুঁজে পাওয়ার চেষ্টা করি, এবং আমি চাই আপনি আরো বড় ঘটনা পাঠান আমাদেরকে। এবং এই ঘটনাটা কিন্তু আমার খুব পার্সোনালি পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানান, এবং আপনারা আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন আমাদের ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে। আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে একটি, আমি বলবো ডেফিনেটলি আপনারা আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলটিতে একবার যান। সেখানে আমরা বিভিন্ন ধরনের রিলস আপলোড করি, যে রিলস গুলোর মধ্যে ছোট 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 টুকরো হরর স্টোরিজ থাকে। সো আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। আমি এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব।
হাই গুরুদা, কেমন আছো? আশা করছি সব ঠিক আছে। আমি হাওড়া কদমতলা থেকে সোহম আদক। আমি এই অনুষ্ঠানের ভক্ত এবং প্রথমবারের মতন আমি বাস্তব জীবনের ঘটনা লিখতে যাচ্ছি। সময় নষ্ট না করে ঘটনাটি শুরু করা যাক। আমি এই ঘটনাটি আমার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে শুনেছি, তাই আমি এটি তার ভাষায় লিখছি। প্রথমবার ঘটনা পাঠাচ্ছ সোহম, তোমাকে অনেক অনেক শুভকামনা এবং তোমার সঙ্গে আমাদের কথাবার্তা চলতে থাকবে। তোমার ঘটনা আমরা প্রেত কথায় পড়তেই থাকবো, এটাই আমি চাই এবং আশা করছি আজকের এই ঘটনাটি সবার ভালো লাগবে। আর আপনারাও কমেন্ট করে জানাবেন সোহম প্রথমবারের মতো ঘটনা পাঠিয়েছে, ওর ঘটনা আপনার কেমন লাগলো। ঢাকার উত্তরা থেকে মিরপুরের দিকে প্রতিদিন বাসে করে যাতায়াত করতো অনেক। অফিসে কাজের চাপ বেশি থাকতো, তাই বেশিরভাগ সময় রাত পর্যন্ত থাকতে হতো। আর ফেরার সময় একটাই নির্দিষ্ট বাস, রাত 11টার শেষ বাস ছিল তার ভরসা। যাত্রী কম, রাস্তা ফাঁকা, আর বাসটা সব সময় একই টাইমে আসতো, মানে কখনো দেরি করতো না। সেদিন ছিল বৃহস্পতিবার। অফিসে একটা প্রজেক্ট করতে করতে রাত 11টা বেজে গেল। দ্রুত রওনা দিল অনেক। বাস স্ট্যান্ডে পৌঁছে দেখে শেষ বাসটা দাঁড়িয়ে আছে, তবে আশ্চর্যজনকভাবে বাসটা একদম ফাঁকা। চালক এবং কন্ডাক্টর অস্বাভাবিকভাবে চুপ। বাসে ওঠার সময় কন্ডাক্টর অনেকের দিকে একটা কেমন ভাবে যেন তাকালো। তাকে বলল, ভাই, আপনি ঠিক যাবেন তো? অনেক একটু অবাক হলেও মাথা নেড়ে উঠে বসলো জানলার পাশে। বাসটা ধীরে ধীরে চলতে শুরু করলো। বাসটা চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই অনেক খেয়াল করলো রাস্তার আলোগুলো হঠাৎ করে নিভে যাচ্ছে একটার পর একটা। আর তার থেকেও অদ্ভুত ব্যাপার হলো, বাসের বাইরে কোনো মানুষ, কোনো গাড়ি, কিছুই দেখা যাচ্ছে না। পুরো ঢাকা শহরটাই যেন হঠাৎ করে নিঃস্ব হয়ে গেছে। অনেক কন্ডাক্টরকে বলল, ভাই, আজকে লোডশেডিং হয়েছে নাকি সব জায়গায়? কন্ডাক্টর একটু দম নিয়ে বলল, আপনি চুপ থাকেন, যত কম কথা বলবেন তত ভালো। অনেকের ধীরে ধীরে করে ভয় লাগতে শুরু করলো। বাসের জানলায় তাকিয়ে রাস্তার পাশে একটা ছায়ামূর্তিকে দেখলো। ছায়ামূর্তিটার মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু সেটার মুখ যেন এক দৃষ্টে তাকিয়ে আছে অনেকের দিকেই। এটা কি ভাবতে না ভাবতেই ছায়াটা যেন হঠাৎ করে বাসের পাশে চলে এলো। এমনকি জানালার কাচের ভেতর থেকেও ঠক ঠক করে একটা শব্দ শুনল অনেক। ও ভয়ে চোখ বন্ধ করে ফেলল। এবার বাস চালক বলল, ভাই চুপ, পিছনে তাকাবেন না। গলার স্বরটা অদ্ভুত, যেন বহু বছর ধরে কেউ কথা বলেনি এমন কেউ। অনেক আরেকটু আতঙ্কিত হয়ে পিছনে তাকাতেই থমকে গেল। বাসের পিছনের দিকে এখন আরো কয়েকজন যাত্রী বসে আছে, অথচ আগে তো বাসটা ফাঁকাই ছিল। ওরা কখন উঠল? আরো অদ্ভুত ব্যাপার হলো, ওরা কেউই নড়াচড়া করছে না, সবাই চুপ করে বসে আছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, এমনকি শরীরও যেন একদম নিথর। বাসটা গন্তব্য ছাড়িয়ে এক অজানা পথে ঢুকে পড়ল। সামনের রাস্তাটা ধীরে ধীরে কুয়াশায় ঢেকে যাচ্ছে, আর বাতাসে একটা পচা গন্ধ ভেসে আসছে। গন্ধটা যেন পচে যাওয়া মাংসের সাথে একটা ধাতব গন্ধ। অনেক এবার কন্ডাক্টরকে ধাক্কা দিয়ে বলল, এটা কোথায় নিয়ে যাচ্ছেন? থামান বাসটা। কন্ডাক্টর রাগি রাগি চোখে তাকিয়ে বলল, আপনাদের মতো লোকজনই তো ভুল সময় ভুল বাসে উঠে পড়ে, এখন কিছু করার নেই। অনেক বলল, ভুল সময় ভুল বাসে? কন্ডাক্টর বলল, এটা শেষ বাস, এই বাস জীবিতদের জন্য নয়। অনেকের শরীর ঠান্ডা হয়ে গেল। সে উঠে দৌড়ে বাস থেকে নামতে চাইল, কিন্তু দরজাগুলো যেন আপনা আপনি বন্ধ হয়ে গেল। এমন সময় বাসের ভিতরে নিথর যাত্রীরা আস্তে আস্তে নড়তে শুরু করলো। ওদের মুখে কোনো চোখ নেই, মুখের জায়গায় গভীর গর্ত। একজন আস্তে আস্তে ফিস ফিস করে বলল, তুইও তো মরে গেছিস, তুই কি ভাবছিস এখনো বেঁচে আছিস? অনেক চিৎকার করে উঠল, আমি বেঁচে আছি, আমি আমি এখন অফিস থেকে ফিরছি। কিন্তু তখন বাসের সামনের আয়নায় সে নিজেকে দেখতে পেল। চোখ দুটো লাল, গায়ের রং ফ্যাকাশে, তার গলার ডান পাশে একটা বড় কাটা দাগ।
বাস চালক পিছনে তাকিয়ে বলল, অ্যাক্সিডেন্টটা মনে নাই? অফিস থেকে ফেরার পথে বাইকওয়ালার সাথে ধাক্কা লাগছিল, তখনই তো শেষ হয়ে গেছস। না, এটা মিথ্যা। অনেক নিজেকে বোঝাতে চাইছিল, কিন্তু তার স্মৃতির ভিতরে যেন এখন ধীরে ধীরে দৃশ্যগুলো ভেসে উঠতে শুরু করলো। হ্যাঁ, সে তো আজ ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল, একটা বাইক হুট করে এসে ধাক্কা দিয়েছিল। বাসটা এবার থামলো একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত বাস স্ট্যান্ডে। সেখানে আগে থেকেই কিছু ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। ওদের কেউ এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে, কারো শরীরের অর্ধেক নেই, আবার কেউ পুরোটাই ছায়ার মতো। তারা সবাই এক এক করে বাসে উঠতে লাগলো। কন্ডাক্টর বলল, এই জায়গায় কেউ নামতে পারে না, শুধু উঠা যায়। অনেক চিৎকার করে বলল, আমি কোথায় যাচ্ছি? আমার বাসা, আমার মা বাবা আছে। চালক শান্ত গলায় বলল, এবারের যাত্রা দীর্ঘ ভাই, আর এই যাত্রায় ফিরে যাওয়ার রাস্তা নাই। এরপর হঠাৎ করেই বাসটা আবার চলতে শুরু করলো। এবার গতি আরো বেড়ে গেল। জানলার কাঁচ কাঁপতে লাগলো। চারপাশে কুয়াশায় ঘনত্ব বেড়ে গেল। 1 ফুট দূরত্বেও কি আছে সেটা যেন দেখা যাচ্ছিল না। সময় যেন থেমে গেল। ঘন্টাখানেক পরে বাসটা আবার থামলো এক জায়গায়, যেখানে কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু এক বিশাল গহ্বরের মতো ফাঁকা অন্ধকার। চালক বলল, শেষ স্টপ, নামেন। অনেক কাঁপতে কাঁপতে বাস থেকে নামলো। তার পিছনে অদ্ভুত সব যাত্রীরাও নামছে, আর সামনে শুধুই অন্ধকার, যেন পৃথিবীর শেষে এসে দাঁড়িয়েছে। বাসটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল কুয়াশার ভিতর। পিছন ফিরে যাবার আর কোনো উপায় রইল না। অনেকের আর কিছু মনে নেই। অনেকের যখন জ্ঞান ফেরে, নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পায়। একটা বাইক নাকি তাকে ধাক্কা দিয়ে চলে গেছিল, আর পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। শেষ কথা, উত্তরার ওই শেষ বাসটা নাকি আজও নির্দিষ্ট সময় আসে। খুব কম মানুষ সেটা দেখতে পায়। এটা কি স্বপ্ন নাকি মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কোনো সত্য ঘটনা, তা বিচার ছেড়ে দিলাম তোমাদের উপর। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। দেখো, এই যে ঘটনাটা আমি এখন বললাম, এরকম ঘটনা আমি বোধহয় আগে কখনো শুনেছি কোথাও। তবে যাই হোক, আমার নতুন করে পড়তে ঘটনাটা বিশেষ কোনো অসুবিধা হলো না, বরং আমার পড়ে ভালো লাগলো। ঘটনাটাও খুব সুন্দর, এবং এমন এক্সপিরিয়েন্স কিন্তু আমি অনেকের কাছেই শুনেছি যে মৃত্যুর পর, মানে যারা কিনা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করেন, তারা অনেক সময় এরকম বাস বা কোনো ট্রেনে করে কোথাও একটা যাচ্ছেন, এমন কিছু অনেক সময় ওনারা দেখেন। এরকম কিছু কথাবার্তা আমি পড়েছি, কিছু জায়গায় শুনেওছি, কিছু জায়গায় দেখেওছি। সো ঘটনাটা আমার বেশ ভালোই লাগলো। তবে আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে যে এই ঘটনা আগে কোথাও শুনেছেন। তবে যাই হোক, যদি না শোনা থাকে তাহলে প্রথমবার শুনলেন, আর যদি এমন এক্সপেরিয়েন্স আগেও শোনা থাকে তাহলে না হয় একবার নতুন করে নতুন ভাবে আমার গলায় শুনলেন। আমি চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী ঘটনায়, কিন্তু ঘটনাটায় যাওয়ার আগে মনে করিয়ে দিয়ে আমাদের ঘটনা পাঠানোর জন্য কি করবেন। ঘটনা পাঠানোর জন্য মেল করুন প্রেতকথা@gmail.com, অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে আপনি অনায়াসে লিখে পাঠিয়ে দিতে পারেন ঘটনা। আপনার জীবনে কোনো যদি সত্যিকারের ঘটনা ঘটে থাকে, বা আপনার শোনা কোনো ঘটনা যেটা ডেফিনেটলি আপনি কোনো রেডিও স্টেশনে শোনেননি বা কোনো ইউটিউব চ্যানেলে শোনেননি, আপনি রিয়েল কোনো মানুষের কাছ থেকে শুনেছেন, মানে রিয়েল বলতে আপনার আশপাশের কোনো মানুষের কাছ থেকে শুনেছেন, এমন ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন, এবং সেই ঘটনা কিন্তু আমরা সিলেক্ট করে আমরা আমাদের শোতে আপনার ঘটনাটাকে এভাবে উপস্থাপন করব। আপনাদের কেমন লাগছে প্রেত কথা, এটা কিন্তু আপনাদেরকে একটু জানাতে হবে, এবং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও জয়েন করতে পারেন। আমরা সমস্ত লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন, এবং ফেসবুকে, ইনস্টাগ্রামে আমাদেরকে জানান আপনাদের কেমন লাগছে আপনার প্রেত কথা, এবং কিভাবে আমরা এই শোটাকে আরো বেটার করতে পারি। সামনে বেশ কিছু নতুন জিনিস আসছে, আমিষ আসছে, সো আমরা খুব এক্সাইটেড, এবং আমি আশা করব যে আপনারাও সকলে ততটাই এক্সাইটেড আমিষ দেখার জন্য। আমি চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। নমস্কার গৌরব, আমি প্রেত কথার এক পুরনো শ্রোতা। শুক্র আর রবিবার তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠ না শুনলে ঘুম আসে না। তবে তোমার কাছে এটা আমার পাঠানো প্রথম ঘটনা।
ঘটনাটা আমার সাথে ঘটা খুবই অদ্ভুত এবং রহস্যময় ঘটনা বলতে পারো। প্রত্যেক মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে যেটা সে চায় সবাইকে জানাতে, কিন্তু ওই ঘটনার সাথে আরো কিছু ছোট ছোট ঘটনা বা কারণ জড়িয়ে থাকে, যার জন্য সেই সব ঘটনার কাউকে বলা হয়ে ওঠে না। কিন্তু না বলে থাকাও যায় না বেশি দিন। যতই হোক, মানুষের মন তো আরো বেশি রহস্যময়। ভনিতা না করে শুরু করি কেমন? ঘটনার শুরুতেই জানাই আমি নয়নতারা, আর এটা আমার একদমই নিজস্ব অভিজ্ঞতা। নয়নতারা আমার অপ্রচলিত নাম, প্রচলিত নামটি ব্যবহার করলাম না, কারণ এই ঘটনার সাথে আরেকটি চরিত্র জড়িত আছে। ওয়ান্স এগেন একজন নতুন ঘটনা প্রেরক আমাদের প্রেত কথায়, এবং ওর নামটা বেশ সুন্দর। অপ্রচলিত নাম হিসেবে নয়নতারা বেশ সুন্দর একটা নাম, এবং আমি ডেফিনেটলি পার্সোনালি প্রচলিত নামটি জানার ইচ্ছা প্রকাশ করব। বলছি প্রচলিত নামটি ব্যবহার করলো না কারণ কিছু চরিত্র এই ঘটনার সঙ্গে জড়িত আছে, এবং তার অনুমতি ছাড়া আমি আমার আসল নাম ব্যবহার করে কারোর ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করতে চাই না। ওকে, গ্রেট। ঘটনার প্রয়োজনে এই নকল নামের খোলস। আমি এক নামকরা মেডিকেল কলেজে 3য় বর্ষের ছাত্রী। কলেজের নামটিও সঙ্গত কারণে গোপন রাখলাম। ঘটনাটি আমার সাথে ঘটেছে বেশ কয়েক মাস আগে। আমি তখন সদ্য 2nd ইয়ার থেকে 3rd ইয়ারে উঠেছি। কলেজের স্বভাবত লাজুক হওয়ার কারণে খুব একটা বন্ধু বান্ধব তৈরি করতে পারিনি। তবে সেই ভর্তির সময় থেকেই একজনকে বেশ পছন্দ ছিল বন্ধু হিসাবে। তিনি আমাদের কলেজের MBBS করেছেন এবং বর্তমানে আরো এক অন্য হাসপাতালে পিজিটি হিসেবে পড়াশোনা করছেন। ইনি আমার ঘটনা দ্বিতীয় চরিত্র। স্বভাবত লাজুক প্রকৃতির হলেও ওনার সাথে আমার বেশ ভালোই আলাপ হয়ে গেছিল। বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। তারপর উনি অন্য হাসপাতালে চলে গেলে বেশ কয়েকবার আমাদের যোগাযোগ অনেকটাই ক্ষীণ হয়ে যায়। একদিন উনি আমাকে ফোন করেন এবং বলেন যে ওনার হুগলির দিকে কোনো একটা হাসপাতালে 3 মাসের জন্য পোস্টিং পড়েছে। আশেপাশে কোনো পিজি বা মেস না পাওয়ায় উনি একটা বাড়ি ভাড়া নিয়েছেন, কিন্তু বুঝতে পারছেন না কিভাবে সব গুছিয়ে নেবেন। ওনার আসল বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে। তাই এক প্রকার অনুরোধ করলেন আমাকে সাহায্য করার জন্য। আমিও বাড়িতে বান্ধবীর কাছে যাওয়ার অজুহাত দেখি ওনাকে সাহায্য করার জন্য যাব বলে ঠিক করলাম। নির্দিষ্ট দিনে সকালবেলা বাড়ি থেকে বের হলাম। পৌঁছতে পৌঁছতে 3 ঘন্টা লাগলো। যখন গন্তব্যে পৌঁছলাম ঘড়িতে তখন পাক্কা 1টা বাজতে 10। দীপদা, মানে এতক্ষণ যার কথা বললাম তার ছোটবেলার নাম, দীপদা ডিউটিতে ছিল। আগের থেকে বলে দেওয়া ভালো, নির্দিষ্ট জায়গা থেকে চাবি নিয়ে ঘরে ঢুকলাম। দোতলা বাড়ির নিচের তলাটা দীপদার ভাড়া নেওয়া, উপরের তলায় হয়তো অন্যরা থাকে। দীপদা এলো তখন প্রায় 1:45। হাতে 2টো বিরিয়ানির প্যাকেট এবং আমার দিকে একটা এগিয়ে দিয়ে বলল যে তুই এলি বলে আমার বেশ সুবিধে হলো জানিস, নইলে এই 2 দিন এত অগোছালো জায়গা থেকে প্রাণ হাঁপিয়ে উঠল। যতই হোক, মেয়েদের হাতে জাদু থাকে, দে ক্যান টার্ন আ হাউস ইনটু আ হোম। সত্যি খুব অগোছালো করে রাখা ঘরটা, দেখে ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে, কারণ অগোছালো জায়গায় মহারাজ থাকতে পারেন না। ওনার সব ফিটফাট চাই, কিন্তু নিজে কিছু করতে পারেন না। যাই হোক, খেয়ে দে আমি আর দাদা মিলে ঘরটা গোছাতে শুরু করলাম। এখানে বাড়িটার বর্ণনা দিই। দোতলা বাড়ি, নিচের তলায় 2টো ঘর, একটা ছোট একটা বড়। বড় ঘরটার সংলগ্ন একটা ছোট বারান্দা গোছের জায়গা, আর ছোট ঘরটার সামনে এক চিলতে ফাঁকা জায়গা আর একটা সিঁড়ি ওঠার জন্য। বড় ঘরের বাম পাশে একটু ফাঁকা মতো জায়গা আছে, ওখানে দাদা বাইক রেখেছে। রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা সব বড় ঘরেরটাতেই। ছোট ঘরটা বন্ধ। আর উপরে থাকেন বাড়ির মালিক, বিপত্নিক অবসরপ্রাপ্ত ভদ্রলোক, যিনি বর্তমানে মেয়ের বাড়িতে গিয়েছেন। মেইন রোড থেকে বেশ ভিতর দিকেই বাড়িটা, একটু পুরনো গোছের কিন্তু সস্তা, আর মোটে 3 মাসের জন্য কেই বা দর কষাকষি করবে। যাই হোক, সব ঘর গুছিয়ে ঠিকঠাক করতে করতে বিকেল হয়ে গেল। কথা ছিল সন্ধ্যের আগে দাদা ট্রেনে তুলে দেবে, কিন্তু বেরোনোর সময় এমন ঝড় বৃষ্টি হলো আর তার সঙ্গে বাজ পড়তে লাগলো যে কিছুতেই বেরোনো গেল না। খুবই অস্বস্তিকর ব্যাপার। ঠিক হলো রাতে আমি বড় ঘরে ঘুমাবো, আর দাদা এক রাতের জন্য ছোট ঘরটায় ম্যানেজ করে নেবে। কি আর করা, বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম ঝড় বৃষ্টির জন্য আজ আর বাড়ি যেতে পারবো না, কাল সকালে যাব। খেয়ে দিয়ে রাতে শুয়ে পড়লাম। নাইট ল্যাম্প জ্বালিয়ে আমার কোনোদিনও ঘুম হয় না, তাই ঘুটঘুটে অন্ধকার করে ঘুমানোর চেষ্টা করলাম। ছোট ঘরে আলো জ্বলছে, তার ক্ষীণ রেখা আমার ঘরে ঢুকছে। তার উপর বাইরে মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে। তার আলো সে জমাট অন্ধকারটাকে কিছুক্ষণের জন্য ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে একটা অদ্ভুত আওয়াজে আমার ঘুম ভাঙল।
আওয়াজটা কিন্তু আসতে হচ্ছে, কিন্তু একটু অদ্ভুত গোছের, যেন আমার ইনটিউশন আমাকে কিছু একটা বলতে চাইছে ওই আওয়াজটার ব্যাপারে, যেন আমি একটু বেশি সজাগ হয়ে যাচ্ছি। আওয়াজটা আস্তে আস্তে হতে হতে মিলিয়ে গেল এক সময়। মোবাইলে দেখলাম রাত 1টা, দাদার ঘরে তখন আলো চলছে। এত রাতে আর আওয়াজের উৎস অনুসন্ধান না করে দ্বিতীয়বার ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম প্রায় এসে গেছিল, হঠাৎ করে মনে হলো মাথার কাছে কেউ যেন এসে দাঁড়িয়েছে। ঘুমের ঘরে ভাবলাম দাদা হয়তো, কিন্তু তারপরই অনুভব করলাম আমার বিছানার চারপাশে কিছু একটা ঘুরছে আর আমাকে দেখছে। ঘুমের ভাবটা হঠাৎ করে কেটে গেল। সজাগ হয়ে অনুভব করলাম কিছু তো একটা আছে আমার ঘরে। ধীরে ধীরে একটা ভয় হতে শুরু করলো। দাদার ঘরের আলো তখন বন্ধ হয়ে গেছে, বাইরে তুমুল বৃষ্টি নেমেছে। অন্ধকার ঘরে কিছু ঠাহর করা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে মোবাইলটা বের করলাম। ফ্ল্যাশ জ্বালাতে গিয়ে দেখলাম ফ্ল্যাশটা জ্বলল না। পুরোনো দিনের বাড়ি, সুইচবোর্ড খাট থেকে বেশ খানিকটা দূরে। সাহস হলো না নেমে আলো জ্বালানো, যদিও লাভ ছিল না, কারণ লোডশেডিং চলছিল। উঠে বসলাম বিছানায়। এত অন্ধকারেও পায়ের কাছে আয়নায় নিজের প্রতিবিম্ব স্পষ্ট দেখতে পেলাম, কিন্তু আয়নার মধ্যে থাকা আমার প্রতিবিম্বটি দেখে একটু খটকা লাগল। এরপর যেটা হলো সেটা ভাষায় প্রকাশ করা আমার জন্য দুঃসাধ্য। সেই মুহূর্তে আমার ভয়ে, আমার অনুভূতি জানি না কতটা প্রকাশ করতে পারবো। স্পষ্ট দেখলাম আমি বসে থাকা সত্ত্বেও আয়নায় আমার প্রতিবিম্ব উঠে দাঁড়িয়ে পড়ল শটান। তারপর এগিয়ে আসতে থাকলো আমার দিকে। আমি চেঁচিয়ে উঠতে যাব, দেখলাম আমার চেঁচানোর ক্ষমতা নেই। মাথা ঝিঝি করছে, অন্ধকার আরো জমাট বেঁধে আসছে। কতক্ষণ এই অবস্থায় ছিলাম আমি জানি না। এমন সময় হঠাৎ করে মোবাইলের রিংটোনটা বেজে উঠল। দেখলাম দাদা ফোন করেছে। আশেপাশের পরিবেশ একটু বদলে গেল। আলো তখনও জ্বলছে দাদার ঘরে, আমার ঘরেও বেশ আলো আসছে। তবে কি কারেন্ট চলে এলো? প্রাথমিক আতঙ্কটা কাটিয়ে ফোনটা তুললাম। উপাস থেকে দাদার আওয়াজ ভেসে এলো। কিরে, তোকে যে বললাম ওয়াশরুম থেকে ফেরার সময় জানাবি, ঘরে চলে গেলি? আমি বললাম, আমি কখন ওয়াশরুমে গেলাম? এই তো একটু আগে আমার ঘরে জানলার কাছে দাঁড়িয়েছিলি যে, বলি ওয়াশরুম যাবি। আমি বললাম, কিন্তু আমি তো ঘর থেকে বেরোইনি। ভয়েতে আমার গলা শুকিয়ে গেল। দাদা ছোট ঘরে ল্যাপটপে পড়ছিল। এমন সময় লোডশেডিং হয়ে যায়। তখন জানলার কাছে দেখে কেউ একজন দাঁড়িয়ে। আমি ছাড়া যেহেতু বাড়িতে দ্বিতীয় কেউ নেই, তাই ভেবেছে হয়তো আমি ওয়াশরুম যাব। দাদা সঙ্গে যেতে চাইলে মূর্তিটা মাথা নেড়ে মানা করে দেয়। দাদাও ভাবে হয়তো দাদা গেলে আনকমফোর্টেবল ফিল হতে পারে, তাই দাদা চায়নি, কিন্তু বলে গিয়েছিল ঘরে যাওয়ার আগে জানিয়ে যেতে। এখন আমার ঘর থেকে খুটখাট আওয়াজ শুনে ফোন করে আমাকে। সবটা শুনে আমি দাদাকে বলি আমি দাদার কাছেই শোবো। জানি একটু অস্বস্তিকর প্রস্তাব, কিন্তু আমি এতটাই ভয় পেয়েছিলাম যে দ্বিতীয় কিছু আর ভাবিনি। দাদা একটু কিন্তু কিন্তু করে আমার কাছে এসে বসে। আমি বেশ আশ্বস্ত হয়ে ঘুমোতে যাই, কিন্তু রাত তখন 3টে। হঠাৎ করে আমার ফোনে আবার ফোন আসে একটা, দাদার নম্বর থেকে। অবাক হয়ে সামনে তাকাই, দেখি দাদা ঘুমোচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে ফোনটা ধরি। ওপাশ থেকে মৃদু একটা আওয়াজ ভেসে আসছে, ঠিক যে আওয়াজটা আমি শুনেছিলাম একদম প্রথমে। এবার মন দিয়ে শুনলাম কোনো মহিলা কণ্ঠ যেন কিছু একটা পড়ছে মৃদু স্বরে। দাদাকে ডাকলাম আস্তে করে। দাদা গভীর ঘুমে মগ্ন। একটু লজ্জা লাগলো হঠাৎ। যা হবে হোক বলে স্পটিফাইতে হনুমান চালিসা চালিয়ে কানে হেডফোন গুঁজে দিলাম। তারপর ঘুমলাম একদম সকাল অবধি। পরদিন সকালেই দাদা স্টেশনে ট্রেনে তুলে দিল। ট্রেনে তোলার আগে শুধু একটাই প্রশ্ন করেছিল, কাল রাতে 3টের সময় আমি কোথায় গিয়েছিলাম? কিন্তু আমি তো এক পাও নড়িনি বিছানা থেকে। দাদার বক্তব্য অনুযায়ী আমি নাকি ওই সময় ঘরেই ছিলাম না। প্রায় মিনিট 10 পরে ফিরেছি, তাও আবার দাদা ফোন করতে। বড় অবাক লাগলো।
তারপর অবশ্য শুনেছিলাম দাদা ওই বাড়িতে বেশি দিন থাকেন। বাড়ির মালিকের হঠাৎ হার্ট অ্যাটাক হয়, মৃত্যু হয় ওই সপ্তাহেই। তারপর ওই বাড়িতে আর দাদা থাকেনি, অন্য একটা পিজি পেয়ে যাওয়ার সৌভাগ্যক্রমে শিফট করে যায়। দাদার খুব একটা উৎসাহ ছিল না, তবে আমার জোড়াজুড়িতে একটু খোঁজ খবর পায় যে ওই বাড়িতে নাকি বিবাহিত পরিবার ভাড়া দেওয়া হতো না। সবার ধারণা ভদ্রলোক স্ত্রীর অকাল মৃত্যুর পর, মানে ভদ্রলোকের স্ত্রীর অকাল মৃত্যুর পর অন্য দম্পতিদের দেখলে স্ত্রীর কথা মনে পড়তো, তাই ঘরটা শুধু ব্যাচেলারদের ভাড়া দেওয়া হতো। এমনকি মালিকের মেয়ে জামাইকেও আসতে দিত না বাড়ির মালিক। ব্যাস এটুকুই জানতে পেরেছিলাম আমি, এবং বাকি সবকিছুই রহস্য, যা হয়তো কোনোদিনই ভেদ করা সম্ভব না। এই ছিল ঘটনা। এই ঘটনায় নিজের আসল নাম জানাতে পারলাম না বলে খুবই দুঃখিত, তবে সকল শ্রোতা নিশ্চয়ই বুঝেছেন কি কারণে আমি আসল পরিচয় গোপন করেছি। ভালো থেকো গৌরবদা, আবার পরে কোনোদিন আমার একটা ঘটনা পাঠাবো। আজকের মতো রাখলাম এখানে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ওকে, মানে এখানে আমার যেটা মনে হলো যে তুমি ঘরটার মধ্যে ছিলে, কিন্তু তুমি একটা অন্য রিয়ালিটিতে ছিলে এবং দাদা একটা অন্য রিয়ালিটিতে ছিল। তো দুজনে যেহেতু অন্যান্য রিয়ালিটিতে ছিল, তাই ঘটনাটা এমন হয়েছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে এই রিয়ালিটিটায় আমরা কি করে পৌঁছতে পারি? আর এর কিন্তু কোনো এক কথায় জবাব হয় না, আমার কাছে অন্তত পক্ষে নেই। আপনাদের যদি কারোর কাছে এরকম কোনো প্রশ্ন থেকে থাকে যে একই জায়গা থেকে আপনি অন্য ডাইমেনশনে কি করে থাকতে পারেন, জানাবেন। আমার যতটুকু মনে হয় যে এটা ওই ঘরটার মধ্যেই এমন একটা স্পেস ক্রিয়েট হয়েছে, সেই স্পেসটায় আপনি নিজেকে একটা স্তর থেকে অন্য স্তরে নিয়ে যেতে পারেন, কিন্তু সেটা আপনার ইচ্ছায় নয়, সেটা হয়তো অন্য কারোর ইচ্ছায়। মানে ধরুন আপনি আপনার ঘরে আছেন, আপনি আপনার বাবা মার সাথে কথা বলছেন, কিন্তু পরে গিয়ে জানতে পারছেন আপনি আপনার বাবা মার সঙ্গে কথাই বলেননি। আপনি হয়তো ওই সময়টায় বাথরুমে ছিলেন, বা আপনি হয়তো ওই সময়টায় বাইরে বেরিয়েছিলেন। কি বড় অদ্ভুত ব্যাপার না? অনেক প্রশ্ন থাকে যে প্রশ্নের কোনো উত্তর থাকে না। আমি চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী ঘটনায়। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। শুনছেন প্রেত কথা, এপিসোড নাম্বার 525। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। রাতের অন্ধকারে কত যে কান্না লুকিয়ে থাকে, দেওয়ালের ফাটলে জমে থাকে অশরীরীর গল্প। শুধু সাহসীদের কানেই আসে সেই ফিসফিসানি। যারা শোনে তাদের জীবন আর আগের মতো থাকে না। নমস্কার, আমি বিহান। আমি আপনার ঘটনার এক নিঃশব্দ অথচ গভীর শ্রোতা। এমন একটি ঘটনা আমার হাতে এসেছে যা না বলে আমি থাকতে পারলাম না। ঘটনাটি আমি আমার এক ক্লাসমেটের মুখ থেকে শুনেছি। সে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই আপনার কাছে তুলে ধরছি। আমি তখন মাত্র 17 বছরের একটি ছোট্ট ছেলে। বলাই বাহুল্য, বাবার বদলির চাকরি থাকার কারণে আমাদের জীবনটা ছিল ঘুরে ঘুরে বেড়ানোর গল্পের মতো। যখন যেখানে পোস্টিং সেখানেই নতুন ঠিকানা। সেবার বাবার ডিউটি পড়ল বীরভূমে, তাই অচেনা শহরে অজানা গলির মধ্যে এক পুরনো বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম আমরা। বাড়িটার কথা বলতেই হয়, সাইজে মাঝারি, তবে প্রথম দিনেই চোখে লেগেছিল তার অদ্ভুত রহস্যময়তা। উঠোনে দাঁড়িয়ে যদি জানলার দিকে তাকাও, স্পষ্ট দেখা যায় ঘরের ভিতরের ছায়াময় কোণ। বাড়িতে পা রেখেই যেন বোঝা যাচ্ছিল কত যুগ ধরে এবারের দরজা জানলা খোলা হয়নি, কত শতাব্দীর ধুলো জমে আছে এর শরীরে। তবু উপায় কি? এখানেই তো থাকতে হবে, এখানেই অ্যাডজাস্ট করতে হবে। প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কেটেছিল। নতুন জায়গা বলে কিছুটা অস্বস্তি ছিল, তবে 3-4 দিনের মধ্যেই সে অস্বস্তিও কেটে গেল। কিন্তু কে জানতো সবকিছুর শুরুটা তখনও বাকি। আমার পড়ার ঘর, সেই ছোট্ট ঘরটাই যে একদিন আমার জীবনের সব থেকে ভয়ের ঘটনার সূচনা করবে, সেটা কি তখনও ভাবতে পেরেছিলাম? এরপর প্রতিদিনের মতোই আমি সন্ধ্যাবেলা পড়তে বসেছিলাম। বাড়ির চারপাশে তখন নীরবতা, শুধু দূরে কোথাও কুকুরের হালকা ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল। আমি টেবিলের উপর বই খাতা খুলে মন দিয়ে পড়ার চেষ্টা করছিলাম। হঠাৎ কানে এলো এক অদ্ভুত ফিসফিসে আওয়াজ। প্রথমে ভাবলাম হয়তো বাইরে কেউ কথা বলছে, কিন্তু কয়েক মুহূর্ত পর বুঝতে পারলাম সেই আওয়াজ বাড়ির ভিতর থেকে আসছে, আর ঠিক আমার পড়ার ঘরের দেয়ালের দিক থেকে। দেয়ালের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। শুধু অস্পষ্ট ফিসফিসানি, যেন কেউ দেয়ালের ওপার থেকে এপারে কথা বলছে বা হাসছে।
গায়ের লোম খাড়া হয়ে গেল। বুকের মধ্যে হঠাৎ করে চাপ অনুভব করলাম। সাহস সঞ্চয় করে দেয়ালের কাছে গিয়ে কান পাতলাম। অদ্ভুতভাবেই সাথে সাথেই আওয়াজ থেমে গেল, যেন কিছুই ঘটছিল না। এক অদ্ভুত নিস্তব্ধতা ভর করলো ঘরে। আমার গলা শুকিয়ে এলো, ভয়ে ঘেমে যাচ্ছিলাম। সাথে সাথে ছুটে গেলাম বাবা মার কাছে। কাঁপা কাঁপা গলায় সব বললাম, কিন্তু মা শুধু হেসে বললেন, এই বাড়িতে এসে ভয় পেয়েছিস বুঝি? কিছু না, পড়াশোনায় মন দে। বাবাও গুরুত্ব দিলেন না। তাদের চোখে এবং মুখে ছিল অবিশ্বাস। কিন্তু আমি জানতাম, আমি স্পষ্ট শুনেছিলাম সেই ফিস ফিস আওয়াজ। কে বা কি ছিল দেয়ালের ওপাশে, তা নিয়ে তখনও অজানা এক অদ্ভুত ভয়ের শুরু হয়েছিল আমার মনে। এরপরের দিনগুলো কেটে যাচ্ছিল পরীক্ষার প্রস্তুতির চাপে। সেদিনও স্কুলের অ্যানুয়াল এক্সামের গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট নিয়ে বসেছিলাম পড়ার টেবিলে। বাইরের আকাশটা মেঘলা, হালকা অন্ধকারে ভর করা সে বিকেলটা যেন অজানা কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছিল। হঠাৎ আবার সে ফিসফিসে আওয়াজ। প্রথমে মৃদু, তারপর ক্রমে তা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। বুকের ভিতর কাঁপতে লাগলো। ঠিক তখনই এক ভ্যাপসা পচা গন্ধ, যেন কোনো মৃতদেহের গন্ধ, ছড়িয়ে পড়ল পুরো ঘরে। গন্ধে গা গুলিয়ে এলো, মনে হচ্ছিল বমি হয়ে যাবে। আমি আতঙ্কে নিজেই নিজেকে প্রশ্ন করলাম, এই গন্ধটা কোথা থেকে আসছে? কিন্তু এবার আর চুপ করে বসে থাকতে পারলাম না। ভয়ে কাঁপতে কাঁপতে তবুও সাহস করে ধীরে ধীরে দেয়ালের কাছে গেলাম। দেয়ালের গায়ে ফাটল ধরা এক জায়গায় চোখটা দিয়ে উঁকি দিলাম। আর তখনই আমার দৃষ্টির সামনে স্পষ্ট হলো একটি মুখ। হিমশীতল সাদা রঙের মুখ। চোখ চোখ দুটো জলজলে লাল, দাঁতগুলো হলদেটে আর ধারালো, আর তার লম্বা চুল কোমর পর্যন্ত নেমে এসেছে। সে এমনভাবে তাকিয়েছিল যেন কয়েক শতাব্দীর শীতল ক্রোধ আর ক্ষুধা জমে আছে তার দৃষ্টিতে। আমার মুখ থেকে বেরিয়ে এলো এক বিকট চিৎকার। মা বাবা দৌড়ে এলেন, কিন্তু আমি তখনই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লাম। এরপর থেকে সব বদলে গেল। আমি আস্তে আস্তে পাগলের মতো আচরণ করতে শুরু করলাম। সে মেয়েটি আমার স্বপ্নে আসতে লাগলো। ফিসফিসানির সঙ্গে এক অজানা ভয়ঙ্কর সুরের গান শুনতে পেতাম। মা বাবা আমাকে শহরের বড় বড় মনোবিদ আর মনোচিকিৎসকের কাছে নিয়ে গেলেন, কিন্তু কোনো সুরাহা হলো না। শেষমেশ আমাকে নিয়ে আসা হলো এক তান্ত্রিকের কাছে। তিনি আমার দিকে তাকিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাগ্য ভালো যে সময় মতো এনেছ, আর দুদিন দেরি হলে ছেলেটাকে বাঁচানো সম্ভব হতো না। এই বাড়িতে 1 শতাব্দী পুরনো প্রেতের বাস ওই ছেলেকে তিলে তিলে শেষ করেছে। তারপর তিনি আরো বললেন, আমি যে তাবিজ দিচ্ছি ওটা 1 মাস ওর গলায় বেঁধে রাখবে, তারপর ও বাড়ি ছেড়ে চলে আসবে, তাহলেই হয়তো মুক্তি পাবে। তিনি একটি তাবিজ হাতে দিলেন। সেই তাবিজ 1 মাস গলায় পরে রাখার পর আস্তে আস্তে সব ভুলে যেতে শুরু করলাম। ওই বাড়ি, ওই মুখ, সে ভয়াবহ গন্ধ সব যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। এরপর বাবার আবার নতুন পোস্টিং হলো। আমরা সে অভিশপ্ত বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে এলাম। এক নতুন বাড়ি, এক নতুন জীবন। এটাই ছিল আমার বন্ধুর জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। ভুলে যেতে চেয়েও যে অভিশপ্ত মুখ আজও স্বপ্নে ভয় পাইয়ে যায় আমার বন্ধুকে। ভুলভ্রান্তি থাকলে সংশোধন করে নিও। ইতি বিহান। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। কেমন লাগলো আজকের আপনাদের এপিসোড? আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য মেইল করুন প্রেতকথা@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। চলে যাই একটু আগের দিনে যারা যারা কমেন্ট করেছিলেন সৌম্যদ্বীপের এপিসোডে। যেমন রূপালী খাতুন লিখছেন, সত্যি কথা বলতে গৌরব তুমি আমাদের ছোটবেলাটা ফিরিয়ে দিলে। এবং আরেকটু বড় কমেন্ট করেছেন, লিখছেন থ্যাংক ইউ আমাদের ছোটবেলাটা ফিরিয়ে দেওয়ার জন্য। আমার কমেন্ট করেছেন আমাদের মধ্যে রয়েছেন লীনা মাইতি, তপন মল্লিক আমাদের মধ্যে, তপন মালিক সরি, আমাদের মধ্যে রয়েছেন পিয়ালি চক্রবর্তী, এনাক্ষী, মন্দিরা দত্ত, সংযুক্তা সামন্ত, অর্পিতা রয়, সিন্ড্রেলা, TDLC 001, আরিফা খাতুন রয়েছেন, রাখি পাল, বন্দিধারা, গৌরব ব্যানার্জি লিখছেন অসাধারণ লাগলো ঘটনাটি, ধন্যবাদ সৌম্যদীপ দাদা এত সুন্দর একটি ঘটনা প্রেত কথা পরিবারকে উপহার দেওয়ার জন্য, লাভ ইউ প্রেত কথা। সুপ্রিয়া রয় লিখছেন সৌম্যদীপদার ঘটনা মানে গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা। আজকের ঘটনাটাও ভীষণ ভয়ঙ্কর এবং গায়ে কাঁটা দেওয়ার মতো, ভীষণ ভালো লাগলো এই ঘটনাটা। অনন্যা দাস আমাদের মধ্যে রয়েছেন, তো রিমি, প্রশান্ত কুনার আমাদের মধ্যে রয়েছেন, মোনালিকা দাড়ি, রিমি সাহা কমেন্ট করছেন, শম্পা মুখার্জি কমেন্ট করছেন, নেহা,
আচার্যি, রায় ক্রিয়েশন, তৃষা হালদার এবং আরো অনেকেই। আশা করছি আপনাদের আজকের এপিসোডটিও বেশ ভালো লেগেছে। বড় এপিসোড ছিল এবং অনেকগুলি ঘটনা ছিল। জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। বন্ধুরা, আমি তো বিনোমন দিয়ে আয় করছি, আপনারাও চাইলে ডেমো অ্যাকাউন্ট দিয়ে শুরু করতে পারেন। লিঙ্ক আর প্রোমো কোড নিচে দিলাম, ব্যবহার করে দেখুন, কেমন লাগে জানাবেন।